তামিম ইকবাল অবসর ঘোষণা করে এটা কনফার্ম করে দিচ্ছে যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি না। সাকিব আল হাসান নিজ থেকে জানিয়ে দিয়েছে যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগ্রহী না। লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম বাংলাদেশের দুইটা পরিচিত নাম। তো ওই দুইটা পরিচিত নাম নিয়ে স্কোয়াড ঘোষণার পরই অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। লিটন কুমার দাস নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছে। কাজী আশরাফ লিফু স্কোয়াড যেটা দিচ্ছে সেটা একদম পারফেক্ট স্কোয়াড দিচ্ছে। তো ফর্মহীনতা থাকার কারণে আমরা যারা ক্রিকেট ফ্যান রয়েছে সবাই আশা করতেছিলাম যে লিটন হয়তোবা আর যাই হোক লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে না। টি-20-র কথা যদি বলি, স্পেশালি লাস্ট টি-20 আমরা সিরিজটা খেললাম উইন্ডিজের সাথে, লিটনের নেতৃত্বে আমরা উইন্ডিজের টি-20তে হোয়াইট হাউস করছি, বাট ওর কোনো ডাবল ডিজিটের কোনো রান নাই বা আহামরি রান বলার মতো কিছু নাই। তো ওর যে ব্যাটিং হিসেবে সে পারফর্ম করতে পারতেছিল না। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করছে। এই স্কোয়াড ঘোষণার পরই দুইটা নাম নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এই যে দুইটা নামের মাঝে আরো স্পেসিফিক দুইটা নাম রয়ে গেছে, দুইটা নাম আগেই বলে নেই। তামিম ইকবাল, সাকিব আল হাসান, এই দুইটা নাম নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তামিম ইকবাল অবসর ঘোষণা করে এটা কনফার্ম করে দিচ্ছে যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি না। সাকিব আল হাসান নিজ থেকে জানিয়ে দিয়েছে যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগ্রহী না। তো স্পেসিফিকভাবে এই দুইটা নাম যাওয়ার পরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করার পরে সব কমন নামের মধ্যে দুইটা স্পেসিফিক নাম রয়ে গেছে, লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। বাংলাদেশের দুইটা পরিচিত নাম। তো ওই দুইটা পরিচিত নাম নিয়ে স্কোয়াড ঘোষণার পরই অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। তার মাঝে একটা স্পেসিফিক নাম নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছে। ফার্স্ট অফ অল, লিটনের ফ্যান বেজ যারা আছে ওরা বলতেছে লিটন কুমার দাসকে আপনারা স্কোয়াডে রাখতে পারতেন। আর লিটনের যারা হিটার্স আছে ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে, স্কোয়াড গাজী আশরাফ লিফু স্কোয়াড যেটা দিচ্ছে সেটা একদম পারফেক্ট স্কোয়াড দিচ্ছে। ফার্স্ট অফ অল, লিটন কুমার দাসের কথা যদি আমরা বলি, এখানে বিষয়টা হচ্ছে যে লিটন দাস দীর্ঘদিন ধরে বাজে ফর্মে ছিল, ফর্মহীনতায় ছিল। তো ফর্মহীনতা থাকার কারণে আমরা যারা ক্রিকেট ফ্যান রয়েছে সবাই আশা করতেছিলাম যে লিটন হয়তোবা আর যাই হোক লিটন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে না। দেখেন, লাস্ট লিটনের ওডিআইয়ের কথা যদি বলি, লাস্ট 14 ওডিআই তার জাস্ট একটা মাত্র 50 ছিল। লাস্ট 7 ওডিআইয়ে তার কোনো কি ডাবল ডিজিট নেই। আপনার টি-20-র কথা যদি বলি, স্পেশালি লাস্ট টি-20 আমরা সিরিজটা খেললাম উইন্ডিজের সাথে, লিটনের নেতৃত্বে আমরা উইন্ডিজের টি-20তে হোয়াইট হাউস করছি, বাট ওর কোনো ডাবল ডিজিটের কোনো রান নাই বা আহামরি রান বলার মতো কিছু নাই। তো ওর যে ব্যাটিং হিসেবে সে পারফর্ম করতে পারতেছিল না, ক্যাপ্টেন হিসেবে যাই করুক। তো সব মিলিয়ে কথাবার্তা হচ্ছিল। আমরা ক্রিকেট যারা যারা রেগুলার ক্রিকেট ফলো করি সবাই চিন্তা ভাবনা করতেছিলাম যে বাংলাদেশ আর যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন কুমার দাস খেলতেছে না, এই বিষয়টা কনফার্ম মোটামুটি। ওকে বা গাজী আশরাফ লিপু যেই টাইপের সে নির্বাচক, সে একটা জিনিস অন্তত সে খেয়াল রাখে কি আপনার ব্যাটে রান নাই, আপনি যত ভালো প্লেয়ার হন আপনার টিমে রাখা পসিবল না। তো বিষয়টা এরকম ভাবে কন্টিনিউ হচ্ছিল। দেখেন, বিপিএল চলতেছিল, বিপিএল এ লিটন কুমার দাস পারফর্ম করতে পারছিল না। লাস্ট 6 ম্যাচের কথা যদি বলি, বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের হয়ে লাস্ট 5 ম্যাচে লিটন কুমার দাসের কোনো রান নাই। আনফরচুনেটলি স্কোয়াড ঘোষণা করার আগের ম্যাচে লিটন কুমার দাস 73 রানের একটা ইনিংস খেলে ফেলছে। আজকে সকালে স্কোয়াড ঘোষণা হয়েছে। সকালে স্কোয়াড ঘোষণা হওয়ার পর সন্ধ্যাবেলা লিটন কুমার দাসের 55 বলে 125 রানের ইনিংস। আচ্ছা, এই বিষয়টা গাজী আশরাফ লিপুর পুরো মাথা ব্যথার একটা কারণ হয়ে গেল না? এখন যারা লিটন ফ্যান যারা আছে ওরা তো এখন গাজী আশরাফ লিপুর টোটালি ধুয়ে ফেলবে, একদম টোটালি দিয়ে ফেলবে। কারণ হচ্ছে যে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করছে। স্কোয়াডটা একটু বলি। ফার্স্ট অফ অল, নাজমুল শান্ত ক্যাপ্টেন, ওপেনিংয়ে গাজী আশরাফ লিপু, সৌম্য সরকার, তানজিদ তামিম ওদের উপরে ভরসা রাখছে। এক্সট্রা ওপেনার হিসেবে আপনার পারভেজ হোসেন ইমনকে ক্লিক করা হয়েছে। তো আপনার তারপরে কথা বলি, তাহিদ হৃদয় আছে, আপনার মাহমুদুল্লাহ রিয়াদ আছে, মুশফিকুর রহিম আছে, লেগ স্পিনার আপনার রিশাদ আছে, আপনার আবার একটা স্পেশাল স্পিনার নিচে সেটা হচ্ছে নাসুম আহমদ, লেফট আর্ম অর্থোডক্স স্পিন, যেটা দুবাই হয়তো কাজ করতে পারে, নির্বাচক প্যানেলটা মাথায় রাখছে। পরে অলরাউন্ডার মেহেদি মিরাজ আছে। আপনার 4টা পেসার নিচে, 4টা পেসারের মধ্যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আপনার তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। তো পাঁচটা 4টা তারা পেসার নিছে। তো এই স্কোরটা ঘোষণা করার পরই তো অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল যে আপনার বাংলাদেশ টিমে নিউজিল্যান্ড আছে, ইন্ডিয়া আছে, এইসব জায়গাতে পারভেজ হোসেন ইমন ও তো অনভিজ্ঞ, ওরকম পারফর্ম করতে পারতেছে না, ও কি ওইখানে যে পারফর্ম করতে পারবে? তো পারভেজ হোসেন ইমনের অনেক কথা হচ্ছিল। বাট এই আলোচনাটা তো আরো বেশি এখন বেড়ে যাবে। গাজী আশরাফ লিপু যে স্কোরটা দিচ্ছে এটা তো ওনার টোটালি মাথা ব্যথার কারণ হয়ে যাবে। কারণ দেখেন, লিটন কুমার দাস
বাজে ফর্মে ছিল, বাট লিটনের একটা ফ্যান বেস বাংলাদেশে ক্রিয়েট হয়ে গেছে। তারা সর্বোচ্চ বাজে খেলার পরেও তারা বলতেছে লিটন কুমার দাসকে আপনারা স্কোয়াডে রাখতে পারতেন, পারভেজ হোসেন ইমনের জায়গায় অন্তত থার্ড ওপেনার হিসেবে লিটন কুমার দাস খেলার যোগ্যতা রাখে। এখন লিটন কুমার দাস তা আরও বেশি মাথা ব্যথার কারণ হয়ে গেছে, কারণ সে লাস্ট ম্যাচে 73 রান করছে। তো আজকে সকালে স্কোর ঘোষণা হয়েছে যে সন্ধ্যাবেলা 125 রানের ইনিংস খেলে ফেলছে, তাও 55 বলে, একদম চোখে দেখার মতো। যারা লিটনের হিটার ছিল ওরা অন্তত এখন ভাবতেছে লিটন দাস তো আর যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা রাখে। তো বাংলাদেশ অলরেডি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে থার্ড ওপেনার হিসেবে। এখন আমার বিষয় থেকে আমি যেটা বুঝতেছি, যদি আপনি এজ এ পারভেজ হোসেন ইমন যে আছে লিটনের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে, ও যদি চট্টগ্রামের হয়ে পারফর্ম করতে না পারে, যেটা তানজিদ তামিম অলরেডি নিজেকে প্রমাণ করে ফেলছে, আজকে 108 রানের ইনিংস খেলছে, তো ও যদি পারফর্ম করতে না পারে তাহলে অবশ্যই এখন স্কোয়াড আবার চেঞ্জ আসতে পারে, হয়তো আবারও বিবেচনা করা হবে। দেখা গেছে এখনো আপনার বিপিএল এর লিটন কুমার দাস 12টা ম্যাচ, তো 7টা ম্যাচ খেলছে, এখনো 5টা ম্যাচ আছে। তো 5টা ম্যাচের মধ্যে যদি ও আরো 50-50 করে ফেলে, বা সেঞ্চুরি দুই একটা সেঞ্চুরি অ্যাড করে ফেলে, 50 আর দুই একটা অ্যাড করে ফেলে, তাহলে তো আপনি তখন আর যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি তো ওর বিকল্প চিন্তা করার সুযোগ নাই, ওকে ভাবতে হবে। আর এদিকে পারভেজ ইমন যদি সুযোগ দিচ্ছে, ও যদি চট্টগ্রামে পারফর্ম করতে না পারে তাহলে বিষয়টা একটু গোরামিল হবে। দেখেন, আমি প্রথমত যদি বলি গাজী আশরাফ লিপু যে স্কোয়াডটা দিচ্ছে সেরা একটা স্কোয়াড দিচ্ছে, কারণ আপনি দীর্ঘদিন ধরে ফর্মে নাই, পারফর্ম করতে পারতেছেন না, ওড়িয়ে পারফর্ম না, আপনার রান নাই, টি-20-তে রান নাই, তো আপনি কোন বিবেচনা লিটনকে রাখবেন? আজকের কথা বাদ দিলাম, আজকে সেঞ্চুরির আগে আপনি বাদ দেন, গতকালের মাসে সে 73 করছে, আজকে 108 রান করছে, তো আপনি জাস্ট এই দুইটা ইনিংস বাদ দিয়ে চিন্তা করেন লিটন কুমার দাস দীর্ঘদিন ধরে ফর্মে নাই, টি-20-তে রান নাই, তো যে কোনো নির্বাচক প্যানেল অবশ্যই চিন্তা করবেন যে আপনি ওকে যদি আমরা স্কোয়াড ঘোষণা করি। আচ্ছা, মনে করেন লিটন কুমার দাস 108 রান আর 73 রানের ইনিংসটা খেলা নাই, এই দুইটা ম্যাচ বাদে, ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গাজী আশরাফ লিপু ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখছে, তাহলে বিষয়টা কি হইতো? আমরা যারা ফ্যান আছি তারা অনেক বেশি সমালোচনা করতাম না, অনেক বেশি গালিগালাজ করতাম না? তো লিটন কোন হিসেবে নিয়েছেন, আমাদের এনামুল হক বিজয় ছিল, পারভেজ হোসেন ইমন ছিল, বা আমাদের সাইফ হাসান ছিল, তো আমরা অনেক অনেক আলোচনা হইতো যে এতগুলো নাম থাকা সত্ত্বেও লিটন দীর্ঘদিন পারফর্ম না করতে পারা সত্ত্বেও ও কিভাবে স্কোয়াডে চান্স পাইলো, এরকম অনেক অনেক বেশি আলোচনা সমালোচনা হইতো নি ভাই। তো এখন দেখেন লিটন সবচেয়ে বেশি আমার কথা হচ্ছে কি জানেন, আমার কথা হচ্ছে জাস্ট ও এখন আমাদের এখন মাথা ব্যথার ও যারা ফ্যান ক্রিকেট যারা ফলো করি বা লিটনের প্রতি আমাদের সবার একটা সফট কর্নার কাজ করে, কারণ ওর স্পেশাল ক্লাসিক ব্যাটিং, চোখের জায়গা, ওকে ক্রিকেটের মোনালিসা বলা হয়, তো ওর প্রতি আমাদের আলাদা সফট কর্নার কাজ করে। ও যদি পারফর্ম করতে থাকে, মনে করেন আরো 5টা ম্যাচ আছে, 5টা ম্যাচের মধ্যে মনে করেন আরো একটা সেঞ্চুরি ক্লিক করে ফেললো, আরো 2-একটা 50 ক্লিক করে ফেললো, বা ঢাকা ক্যাপিটালসকে জিততে আর সহায়তা করলো, তাহলে ও যদি আরো বেশি পারফর্ম করতে থাকে, আর ওইদিকে যদি পারভেজ হোসেন ইমন যদি রান করতে না পারে, তাহলে সব দিক দিয়ে সব মিলিয়ে দেখা যাবে কি জানেন, যে আমরাই যারা সমালোচনা করতেছিলাম, আমি পার্সোনালি আমার কথা বলি, আমি ভাইয়া 2-3 দিন আগে লিটনের অনেক কথা বলছি যে ও কি রান করবে, রান করতে পারতেছে না, ওর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি কিভাবে রাখবেন। এখন আমি আবার ওর প্রশংসা করতেছি। দেখেন, বিষয়টা হচ্ছে যে লিটন কুমার দাস হি ইজ দ্য ওয়ান ম্যান আর্মি, কখন কি করে ফেলে আই ডোন্ট নো, বাট আমার কথা হচ্ছে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই, যদি পারভেজ হোসেন ইমন যদি পারফর্ম করতে না পারে, ওকে স্কোয়াডে করে রাখতে ইটস ওকে, ও যদি পারফর্ম করতে না পারে, লিটন যদি তার পারফরমেন্সটা কন্টিনিউ করতে থাকে, অলরেডি সেঞ্চুরি করে ফেলছে, সামনে হয়তো 50 করবে বা আবারও সেঞ্চুরি করে ফেলতে পারে, তো ও যদি পারফর্ম কন্টিনিউস করতে থাকে তাহলে আই থিঙ্ক স্কোয়াড একটা চেঞ্জ আনা উচিত। আচ্ছা, এখন একটা বিষয় ক্লিয়ার করি যে পেসারের বিষয়টা, আপনার এখানে পেসারের কথা যদি বলি, 4টা পেসার নিয়েছে, স্পেশালি শরীফুলকে বাদ দেওয়া হয়েছে। ভাই, ফার্স্ট অফ অল শরীফুল দীর্ঘদিন ধরে পারফর্ম করতেছে না, তো এখানে আবেগ দিয়ে চিন্তা করার সুযোগ নেই, আপনাকে পারফর্ম করতে হবে, টিমে থাকতে হবে। দেখেন, ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ চলেছিল, টানা 3-4টা ম্যাচে রোহিত শর্মা পারফর্ম করতে পারে নাই। এজ এ ক্যাপ্টেন, ও বর্তমান টেস্ট টিমের ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন হয়ে নিচে বসে গেছে। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা একজন ক্যাপ্টেন, সেরা একজন প্লেয়ার, ও পারফর্ম করতে পারতেছে না, নির্বাচক করে লোকে বসায় রাখছে। আপনার জেসন রয় 2019 ওয়ার্ল্ড কাপ জেতার পেছনে সবচেয়ে বেশি বড় রোল প্লে করছে কি? জেসন রয়। ওকে তো এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়ে গেছে, রান করতে পারতেছে না বিধায়। তো ক্রিকেট হচ্ছে এখানে ইমোশনের জায়গা না, আপনার আবেগ দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। পারফর্ম করতে পারবেন না, আপনাকে বসাই দেওয়া হবে। আপনার ব্যানস্ট্রোককে বসাই দেওয়া হয়েছে আপনার টেস্ট সিরিজ থেকে, ও টেস্টের ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও ওকে টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কি? জাস্ট পারফর্ম করতে পারবে না বিধায়।
তো এখানে আপনার আবেগ দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনি যদি রান না করেন, পারফর্ম না করেন, তাহলে অবশ্যই আপনি বসে থাকেন। আর বসে থাকা মানে কি আপনাকে একদম ফেলে দেওয়া হয় না, বেশি বসে থাকা মানে কি আপনাকে কামব্যাক করার সুযোগ দেওয়া। আপনি আরও স্ট্রংভাবে টিমে আসেন, আরও বেশি রান করেন, আরও নিজেকে প্রমাণ করেন, এটা আমরা চাই। শরীফুল স্ট্রংভাবে কামব্যাক করবে, এটা আমরা আশা করি। ওর থেকে ভালো কিছু আশা করা যায়। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশ স্কোয়াডটা যেটা দিছে, আই থিঙ্ক সব মিলিয়ে একটা কমপ্লিট স্কোয়াড মনে হচ্ছে আমাদের থেকে। যদি সৌম্য সরকার ও তো ইঞ্জুরি থেকে ব্যাক করবে, ইঞ্জুরি থেকে ব্যাক করে যদি রান মোটামুটি রান করতে থাকে, তানজিদ হাসান তামিম অলরেডি ফর্মে আছে, সে প্রুভ করছে নিজেকে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে এটা মোটামুটি ভালো স্কোয়াড। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করি, তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু ক্ষতির দিক হচ্ছে তামিম ইকবাল তার ইগোর কারণে মারা গেছে, আর সাকিব আল হাসান পলিটিক্সের বিষয়টা সাকিব অনেক কথা হচ্ছে। তো এই দুইটা জিনিস তারা তারা দুজনেই তাদের ইগো থেকে যে সরে যাওয়াটা দিন শেষে আমাদের বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হওয়া। এটা কি আপনি আমার সাথে সহমত হলেও পারেন, না হলেও পারেন, বিষয়টা কোনো ব্যাপার না। মিল্টন ইজ দ্য ওয়ান ম্যান আর্মি। সে নিজেকে আরো বেশি প্রমাণ করুক, আরো কনসিস্টেন্সি বজায় রাখুক, বাংলাদেশ সামনে ভালো কিছু করুক, এই শুভকামনা রইল। টিম টাইগার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করুক।